হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার। আমার নাম মোনা। আমি তন্ময়কে খুব ভালোবাসি। সেই স্কুল লাইফ থেকে আমাদের প্রেম। কলেজ লাইফটা খুব এনজয় করছিলাম। আমি পড়াশোনা করতে ভালোবাসি, তন্ময় খেলাধুলো, বাস্কেটবল খেলে। আমরা একদিন ক্লাসে বসে আছি, হট করে দেখলাম একটি হাদা কাবলা ছেলে ক্লাসে ঢুকে পড়ল। গায়ে একটা টিচ দেয়া জামা, একটা ঢলঢলে বানানো প্যান্ট, মাথার চুলগুলো এলোমেলো, কোকড়ানো, হালকা চাপদাড়ি। দেখতে বেশ ভালো, কিন্তু সাজ পোশাকটা কেমন যেন পাগল পাগল। পিঠে একটা ব্যাগ। সবাই ওকে দেখে হেসে উঠল। ছেলেটি সবার হাসি দেখে ওখানেই দাঁড়িয়ে পড়ল, কিছু বলতে পারছিল না। আমাদের থেকে একজন তাকে ডেকে বলল, দু ব্যাটারি এখানে আয়। ছেলেটি ভয়ে ভয়ে এলো আমাদের কাছে। আমাদের থেকেই এক বন্ধু জিজ্ঞেস করে উঠল, তোর নাম কি চাঁদবদন? ছেলেটি মোটা ফ্রেমের চশমা পরে। ছেলেটি চশমাটি হাত দিয়ে তুলে বলল, সন্ন্যাসী। এই নাম শুনে সারা ক্লাস হো হো করে হেসে উঠল। আমিও হেসে উঠলাম। আমি খুব হাসছিলাম, জোরে জোরে অনেকক্ষণ ধরে হাসছিলাম। মাথা তুলে তাকিয়ে দেখলাম সবার হাসি বন্ধ, সবাই আমার দিকেই তাকিয়ে। আসলে অনেকক্ষণ একভাবে হেসে যাচ্ছিলাম তো, তাই সবার হাসি থামিয়ে আমার দিকে চোখ পড়ল। আমি সন্ন্যাসীর দিকে তাকাতেই দেখলাম আমার দিকে ফ্যাল ফ্যাল হয়ে তাকিয়ে আছে। আমি সরি বলে চুপ করে যাই। টিফিন আওয়ার্সে দেখলাম ছেলেটি মানে সন্ন্যাসী কি একটা টিফিন বক্সে লুকিয়ে লুকিয়ে কি একটা খাচ্ছে। ব্যাচের ছেলেরা নিজের টিফিন খাওয়া ছেড়ে সন্ন্যাসীর কাছে যাচ্ছিল। আমি বুঝতে পেরে বললাম, কোথায় যাচ্ছিস? ওরা বলল, দাঁড়া একটু ওকে দেখে আসি, পাগলটা কি এত লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমি বললাম, ছাড় না। ওরা বলল, তুই থাম। তন্ময় বলল, চ আমিও দেখে আসি। আমি তন্ময়কে বারণ করলাম। তন্ময় বলল, আরে দাঁড়াও না, একটু পিছনে লেগে আসি। ওরা দল ধরে গেল, গিয়ে দেখলো টিফিনে ভাত সবজি এনেছে। এই দেখে ওর মুখের সামনে থেকে খাবারের টিফিন বক্সটা এনে প্রত্যেককে একে একে দেখাতে লাগলো। সন্ন্যাসী বেচারা চুপ করে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। তরকারি ভাত সারা মুখে লেগে আছে। খুব তাড়াতাড়ি খাচ্ছিল, হয়তো আমাদের ছেলেপেলের অত্যাচারের জন্যই। আমার খুব খারাপ লেগেছিল ব্যাপারটা। আমি ওখান থেকে উঠে যাই। আমার ভালো লাগছিল না এই পরিবেশটা। তন্ময়কে আমি খুব ভালোবাসি, সেজন্য বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তন্ময়ও আমাকে খুব ভালোবাসে। আমাদের কলেজের দুটো গ্রুপ। আমাদের গ্রুপের ছেলেদের সাথে ওদের গ্রুপের ছেলেদের একটা দ্বন্দ্ব আছে, সেটা বরাবরই। মাঝে মাঝে এটা ওটা নিয়ে কথা কাটাকাটি হয়। ওদের গ্রুপের ছেলেদের মধ্যে একটি ছেলে ছিল সম্রাট, ওদের মাথা বলা যেতে পারে। ওর কথা শুনে সবাই চলে। আমাকে পছন্দ করত। এই ব্যাপারটা নিয়ে এর আগে গন্ডগোল হয়ে গেছে। পরের দিন সন্ন্যাসী কলেজে আসতে গেটের মুখে সবাই চেপে ধরল। ওই হাসি মজা পেছনে লাগবে আর কি, ব্যাগ নিয়ে টানাটানি শুরু হলো। সন্ন্যাসী পড়াশোনায় খুব ভালো, স্যার কোনো প্রশ্ন করলে খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয়। আবার টিফিনের সময় এলো, সন্ন্যাসী টিফিন খাচ্ছিল। আমি জায়গা না পাওয়ায় সন্ন্যাসীর কাছে যাই। আমি বললাম, এখানে বসতে পারি? সন্ন্যাসী কথা না বলে ব্যাগটা সরিয়ে নিল, কোনো কথা বলল না। আমি বললাম, তুমি কারোর সাথে কথা বলো না কেন? ক্লাসেও দেখি চুপ, সব জায়গায় চুপ করে থাকো। সবার সাথে কথা বলতে হয়, সবার সাথে মিশতে হয়। আমি যেন একটা পাগলের সাথে কথা বলছিলাম। কোনো উত্তর নেই। সন্ন্যাসী নিজের মতো নিজে টিফিন খেয়ে যাচ্ছিল। আমিও টিফিন খেয়ে উঠে পড়লাম। পরের দিন সন্ন্যাসীর ব্রেঞ্চের পাশে গিয়ে বসলাম ক্লাসে। সন্ন্যাসীর কথা খুব কম বলে। আমি ওর সাথে কথা বললাম, সব জানতে চাইলাম, কোথায় থাকে, বাড়ি কোথায়। সন্ন্যাসী সবটা বলল আমায়। একসাথে আবারও টিফিন খেলাম। আস্তে আস্তে সন্ন্যাসী ভালো বন্ধু হয়ে উঠল আমার। তন্ময় একটু রাগ রাগ আমার ওপর। যাই হোক, একদিন সন্ন্যাসীর বাড়ি চলে গেলাম। দেখলাম একটা ঘর, মা আর ও থাকে। আমি যাওয়াতে খুব খুশি সন্ন্যাসীর মা। অনেক গল্প হলো। 2 মাস মতো কেটে গেল এভাবেই। সন্ন্যাসী যেন আমায় ছাড়া কিচ্ছু বোঝে না, বাচ্চাদের মতো করে। সব সময় যেন আমাকেই তার চাই। আসলে কেউ ওকে প্রাধান্য দেয় না। কলেজে সবাই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই জন্যই হয়তো।
তন্ময় বেশ কিছুদিন ধরে আমার আর সন্ন্যাসীর ব্যাপারটা নোটিস করছিল। আমায় একদিন ডেকে বলল কেন আমি ওর সাথে মিশি, আমার ক্লাস নাকি ওর সাথে যায় না। তন্ময়কে বললাম দেখো, ও সবার মতো নয়, ও খুব সহজ সরল, বন্ধুত্বের মধ্যে কোনো ক্লাস থাকে না। তন্ময় রেগে ওখান থেকে চলে যায়। যাই হোক, আমাকে পড়াশোনা বুঝতে খুব সাহায্য করে সন্ন্যাসী, খুব সহজভাবে বুঝিয়ে দেয়। কিছু একটা এক্সট্রা পাওয়ার আছে ওর মধ্যে, এটা মানতে হবে। একদিন ওই ব্যাচের ছেলেরা দাঁড়িয়ে ছিল গেটের মুখে। আমি ঢুকতেই আমার হাতটা ধরে বলল, তুমি আর তন্ময়ের সাথে মিশবে না, আমাকে ভালোবাসবে এবার থেকে। কি আছে তন্ময়ের মধ্যে? তন্ময়ের যা আছে আমার তার দ্বিগুণ আছে। আমার বাবার অনেক সম্পত্তি, অনেক টাকার মালিক আমি। আমি হাতটা ছাড়িয়ে এক চড় মেরে দিই সম্রাটের গালে। বললাম, আমি টাকা দেখে তন্ময়কে ভালোবাসিনি, ও আলাদা, তোমার মতো অমানুষ নয়। নিজে আগে মানুষ হও, তারপরে ভালোবাসার কথা বলতে আসবে। আমি চলে এলাম ওখান থেকে। পেছন ঘুরতেই দেখলাম সন্ন্যাসী এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্রাটের দিকে, চোখ দুটো রক্তবর্ণ। আমি চলে আসি, ব্যাপারটা গুরুত্ব দিইনি। পরের দিন কলেজে এসে শুনলাম কাল নাকি সম্রাট খুন হয়েছে। আমি তো অবাক। তন্ময়কে সব ঘটনা খুলে বলি। খুব ভয় পাই আমি। তন্ময়ও বুঝতে পারছিল না কে মেরেছে সম্রাটকে। পুলিশ প্রশাসনে 6 লাভ কলেজে, সবাইকে জিজ্ঞাসাবাদ। আমাকেও জিজ্ঞাসাবাদ করতে ছাড়লো না। ছাড়বেই বা কেন? সবাইকেই তো করতে হবে। কিছুদিন জল ঘোলা হলেও কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ চুপ করে গেল। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম এত কাণ্ড দেখে। কিছুদিন পর পরিস্থিতি শান্ত হলো। সন্ন্যাসী 2 দিন থেকে কলেজে আসে না। আমি কিছু না বুঝতে পেরে ওর বাড়ি চলে যাই। দেখি ওর খুব জ্বর, বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আমি তাড়াতাড়ি করে জলপট্টি দিই। ওর মা বয়স্ক মানুষ, বেশি কিছু করতে পারে না। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই ওকে। ডাক্তারবাবু ওষুধ দেয়। আমি সেগুলো কিনে সন্ন্যাসীর বাড়ি দিয়ে আমি ওষুধ খাইয়ে কিছুক্ষণ পর জ্বর নামলে বাড়ি ফিরে আসি। পরের দিন কলেজে আমি সন্ন্যাসীর মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর এখনো ছাড়েনি, তবুও কলেজে এসেছে, জ্বর শরীরেই। একসাথে টিফিন খাচ্ছিলাম আমি আর তন্ময়। সন্ন্যাসী এসে একটু দূরে এসে বসলো, চুপচাপ ঠায় বসেছিল। আমি বুঝতে পারলাম ও আজ টিফিন আনেনি। আমি আমার টিফিনটা সন্ন্যাসীকে দিয়ে এলাম। খেতে বললাম। শরীরটা ভালো ছিল না ওর। বললাম, খেয়ে নাও, খেয়ে ওষুধ খেয়ে নেবে। সন্ন্যাসী টিফিন না খেয়ে হাত গুটিয়ে বসে থাকলো। আমি বললাম, খাও এটা। কোনো উত্তর নেই। আমি খাইয়ে দিলাম অবশেষে। সন্ন্যাসী খেলো। আমি ওর ব্যাগ থেকে ওষুধ বের করে ওষুধটা হাতে দিয়ে জল দিয়ে খেতে বললাম। সন্ন্যাসী খেলো। তন্ময় সবটা খেয়াল করলো। রাগে চলে গেল ওখান থেকে। আমি তন্ময়ের কাছে যাই। বললাম, চলো ক্লাসে যাই। হাতটা ধরেই বললাম। ও হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, যাও, সন্ন্যাসীর কাছে যাও। আমার কাছে এসেছো কেন? যাকে এতক্ষণ খাইয়ে দিচ্ছিলে তার কাছেই যাও। আমি বললাম, ওর শরীরটা খারাপ তন্ময়, ও নিজে হাতে খেতে পারছিল না। তন্ময় বলল, হ্যাঁ তো, যাও না, কে যেতে বারণ করেছে? আমার কাছে এসেছো কেন? ওর কষ্টে এত যখন কষ্ট পাও তখন যাও, ওকে বিয়ে করে ওর সাথেই সারা জীবনের জন্য থেকে যাও। আমি এই কথাগুলো শুনে তন্ময়কে বললাম, ছি, তোমার থেকে আমি এই কথাগুলো আশা করিনি তন্ময়। তন্ময় বলল, তা কেন করবে? এখন তো আমি পর, আমাকে তো আজকাল মনে ধরে না তোমার। সব সময় সন্ন্যাসী আর সন্ন্যাসী। কি এমন আছে ওর মধ্যে শুনি? সব সময় চিপকে থাকো দুজনে একসাথে। আমাকে আর মনে ধরবেই বা কেন? আমার সময় থেকে সময় নিয়ে তুমি ওকে সময় দাও। সব সময় একসাথে থাকো, কাছে কাছে থাকো। আমি তন্ময়ের কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম। আমি তন্ময়কে খুব ভালোবাসি। আমি ভেঙে পড়ি, কান্নাকাটি করি। সন্ন্যাসী খেয়াল করেছিল ব্যাপারটা। আমি বাড়ি চলে আসি। বারবার তন্ময়কে ফোন করি, ওর ফোন কেটে দেয়। মেসেজ করি, কোনো উত্তর নেই। আমি আরও ভেঙে পড়ি। যাই হোক, পরের দিন কলেজে যাই। মনটা খুব খারাপ। সারা রাত তন্ময় আমার সাথে কথা বলেনি। তন্ময়কে না দেখলে আমার খুব যেন কষ্ট হয়। কথা না বললে খুব কষ্ট পাই, রাগ করলে আরও কষ্ট পাই।
তন্ময় সেটা বোঝে না। আমি তন্ময়কে খুঁজি কলেজের ভেতর, না পেয়ে মাঠে গিয়ে দেখি ও খেলা করছে। আমি ওর কাছে যাই, যেতেই মুখটা ঘুরিয়ে চলে যায়। কথা বলতে চাইলেও সরে যায়। আমি কিছু না বলেই চলে আসি। আবার টিফিনে যাই ওর কাছে। আমাকে দেখে যাওয়ার জন্য উঠে পড়ে। আমি হাতটা ধরে কেঁদে ফেলি, বলি আমার খুব কষ্ট হচ্ছে, তুমি এমন করো না আমার সাথে, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাব, মরে যাব আমি। সন্ন্যাসী আমার খুব ভালো বন্ধু, ও খুব অসহায়, খুব সহজ সরল, কলেজে কেউ ওর সাথে মেশে না, তাই আমি খুব কাঁদছিলাম। তন্ময় চোখের জল মুছিয়ে বুকে জড়িয়ে ধরলো। আমি আরও জোরে জোরে কেঁদে ফেললাম। তন্ময় বলল, ঠিক আছে, চোখের জল মুছিয়ে বলল, ঠিক আছে, আর কাঁদতে হবে না, চলো। সন্ন্যাসী পাশ থেকে সব খেয়াল করেছিল, কিন্তু কিচ্ছু বলেনি। ও কারোর সাথেই খুব একটা কথা বলে না। কেউ ওকে পছন্দ করে না সেটা হয়তো ও বুঝতে পারে, তাই কারোর সাথে মেলামেশা করে না। আমি বাড়ি ফিরে আসি, মনটা খুব ভালো ছিল। তন্ময়ের সাথে ভুল বুঝাবুঝি সব ঠিকঠাক হয়ে গেছিল। সাময়িক হয়তো আমাকে ভুল বুঝেছিল, কিন্তু ও আমায় খুব ভালোবাসে, আমিও বাসি। পরের দিন কলেজে যাই, শুনি তন্ময় খুন হয়ে গেছে কাল রাতে। ঘরের মধ্যে কে যেন মেরে রেখে দিয়েছে ওকে। আমি এই কথা শুনে ওখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি বাড়িতে শুয়ে। আমি তাড়াহুড়ো করে উঠে তন্ময়ের কাছে যাবার জন্য বেরোচ্ছিলাম। বাবা বারণ করলো, আমি শুনিনি। আমি ঠিক অবস্থাতে ছিলাম না, পাগল পাগল লাগছিল আমার। বাবা আমাকে নিয়ে যায় তন্ময়ের বাড়ি। দেখলাম বডি নেই, পুলিশ নিয়ে গেছে। আমি ভাবতে পারছিলাম না কি করব, কি করা উচিত। আমি মেনে নিতেই পারছিলাম না যে তন্ময় আর নেই, আমি আর কোনোদিনও ওকে দেখতে পারবো না। আমার কাছে সারা পৃথিবীটা কেমন শূন্য মনে হচ্ছিল। কান্নায় ভেঙে পড়ি। পরের দিন পুলিশ স্টেশন যাই। তন্ময়ের সাথে দেখা করতে চাইলে ওরা দেখা করতে দেয়। সারা গায়ে পলিথিন জড়ানো, শুধু মুখটা খোলা, কপালে সেলাইয়ের দাগ। আমি তন্ময়কে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকি। বাবা আমাকে ওখান থেকে নিয়ে আসে। আমি তন্ময়কে ছেড়ে আসতে চাইনি, জোর করে নিয়ে আসে। পুলিশ আমাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। আমার জানা দরকার কে এ কাজ করেছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ছাড়বো না। 2-3 দিন বাড়ি থেকে বেরোয়নি। আমার খুব কষ্ট হচ্ছিল তন্ময়কে ছাড়া থাকতে। সেই স্কুল লাইফ থেকে আমাদের প্রেম, আমি মানতেই পারছিলাম না এই পরিস্থিতিটা। আমি সন্ন্যাসীর বাড়ি যাই, সন্ন্যাসীকে সাহায্য করতে বলি। একমাত্র তন্ময় ছাড়া ভালো বন্ধু আমার সন্ন্যাসী ছিল, মনের কথা বলার জন্য। আমি খুঁজে বের করতে চাই ওই খুনিকে। সন্ন্যাসী বলল, তুমি কেঁদো না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, খুব কষ্ট হয় আমার। নানান তদন্ত চলে, পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। কোনো ক্লুর মাধ্যমে সন্ন্যাসীকে অ্যারেস্ট করে পুলিশ। আমি অবাক হয়ে যাই এই কথাটা শুনে। পুলিশ সন্ন্যাসীকে পুলিশ স্টেশন নিয়ে যায়। আমি এই কথা শুনে ছুটে পুলিশ স্টেশনে যাই। পুলিশের ওপর খুব রাগ হয়। বললাম, ওকে এখানে কেন তুলে এনেছেন? ও কি করেছে? ও এ কাজ করতেই পারে না। আপনারা আসল খুনিকে ধরুন, সেটা না করে তদন্তের স্বার্থে ওকে এখানে নিয়ে এসেছেন, প্রমাণ করতে চাইছেন যে খুনটা ওই করেছে। আপনাদের পরিশ্রম কমাতে, যাতে ওকে এনে প্রমাণ করতে পারেন যে খুনটা ওই করেছে। আমি বলছি ওকে ছেড়ে দিন। পুলিশ বলল, আস্তে ম্যাডাম, আস্তে, অযথা উত্তেজিত হবেন না। আমি কাকে ধরবো কাকে ছাড়বো এটা আমি ঠিক করব, আমাদের ডিপার্টমেন্ট ঠিক করবে। ও আসল খুনি, ওকে জিজ্ঞেস করুন। আমি বললাম, হতেই পারে না, আপনারা কিছু ভুল করছেন। পুলিশ বলল, ওকে জিজ্ঞাসা করুন। আমরা তন্ময়ের দেহ থেকে একটি লিকুইড পাই। বুকের লোমের দ্বারা জানতে পারি ওই তরল পদার্থটি চোখের ড্রপ ছিল। সেটা সন্ন্যাসী ব্যবহার করত। ও তন্ময়কে মারার সময় প্রেসার দিয়ে গলা চাপতে হয়েছিল ওকে। খুব প্রেসারের ফলে সন্ন্যাসীর চোখ থেকে জল পড়ে তন্ময়ের বুকে। ও নিশ্চয়ই তন্ময়কে মারার আগে ড্রপটি দিয়ে এসেছিল।
চোখের জলের সাথে ড্রপের ওষুধ মিশে যায়, সেটাই গড়িয়ে এসে পড়ে তন্ময়ের বুকে। সেটা লোমের দ্বারাই ভেতরে প্রবেশ করে। রিপোর্টে তো আমরা তাই জানতে পেরেছি, বাদবাকিটা ওকে প্রশ্ন করলেই জানতে পারবেন। আমি এই কথা শুনে অবাক হয়ে যাই। ভাবতে পারছিলাম না সন্ন্যাসীর মতো একটা নিরীহ ছেলে এ কাজ করতে পারে। আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। হাত পা কাঁপছিল পুলিশের কথা শুনে। তবুও জানতে চাইলাম সন্ন্যাসীর কাছে। আমি বললাম, খুনটা কি তুমি করেছো? সন্ন্যাসী চুপ করেছিল। আমি রাগে চিৎকার করে বলি, উত্তর দাও, পুলিশ যা বলছে তাই সত্যি? সন্ন্যাসী বলল, হ্যাঁ, বেশ করেছি, ওদের দুজনকেই আমি মেরেছি। এই কথা শুনে পুলিশ অবাক হয়ে বলে, মানে? এর আগের ঘটনাটা প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল। পুলিশ বলল, আরেকটা কে? সন্ন্যাসী বলল, সম্রাট। আমি ওর কথা শুনে পিছিয়ে আসি। মাথাটা ঘুরছিল। পুলিশ তাড়াতাড়ি করে আমায় চেয়ারে বসিয়ে জল দেয়। আমি অবাক হয়ে সন্ন্যাসীর দিকে তাকিয়েছিলাম। সন্ন্যাসী বলল, আমি তোমার কষ্ট দেখতে পারি না। তোমায় কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না। খুব রাগ হয় আমার, গায়ের রক্ত টকবক করে ফোটে। ওরা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার চোখের জল বের করেছে। তুমি কষ্ট পাচ্ছিলে, আমি এটা মানতে পারিনি। তুমি এত ভালো, তবু ওরা দুজনেই তোমায় আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। কেন? কিসের জন্য ওরা তোমাকে কষ্ট দেবে? ছোটবেলা দেখতাম বাবা মাকে ধরে খুব মারতো, খুব কষ্ট দিত, উল্টোপাল্টা মুখের ভাষা বলতো। মাকে কষ্ট দিত রোজ বাবা। আমি ওই লোকটাকে পছন্দ করতাম না, বাবা বলে কোনোদিনও ডাকতাম না। খুব ঘেন্না করতো আমার বাবা বলতে। আমি তখন ছোট্ট, কিচ্ছু বলতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি। মদ খেতে খেতে মারা গেছিল। বেশ হয়েছে, ওরকম লোক থাকার থেকে পৃথিবীতে না থাকাই ভালো। ওর মরে যাওয়াই দরকার। পুলিশ বলল, ওরা তো ম্যাডামকে কষ্ট দিয়েছে, তাতে তোর কি? তোর কোথায় সমস্যা? ম্যাডাম বুঝেনি তো, তুই ওদের মারতে গেলি কেন? সন্ন্যাসী বলল, বেশ করেছি, মেরেছি, আরও মারব। যে ওকে কষ্ট দেবে আমি তাদের সবাইকে পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি বললাম, তুমি কেন এটা করলে সন্ন্যাসী? আমি তন্ময়কে ভালোবাসতাম, তুমি তো সেটা জানতে, কেন এমনটা করলে? সন্ন্যাসী বলল, আর আমি? আমাকে ভালোবাসতে না? আমি রেগে বললাম, চুপ করো। তোমায় ভালোবেসেছি একজন ভালো মানুষ হিসেবে, একজন ভালো বন্ধু হিসেবে। এত সাপোর্ট করেছি তোমায়, এত ভালোবেসেছি তোমায়। তোমার এটা করতে লজ্জা করলো না একবারও? নির্লজ্জ কোথাকার। তুমি কি মানুষ? রক্তে মাংসে তুমি একটা অমানুষ। সন্ন্যাসী বলল, আমি তোমাকে ভালোবাসি, কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না। আমি রেগে চেয়ার থেকে উঠে এক চড় মেরে বললাম, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। সন্ন্যাসী কি একটা বলতে যাচ্ছিল, আমি আরও একটা চড় মেরে বললাম না চুপ? আচ্ছা সন্ন্যাসী, সবাই আমায় কষ্ট দিলে তোমার খুব কষ্ট হয়। তন্ময়কে আমার থেকে যখন কেড়ে নিলে তখন বোঝনি এর থেকে আমি দ্বিগুণ কষ্ট পাবো? তখন এটা মনে হয়নি আমি তিলে তিলে নিজে শেষ হয়ে যাব? জীবনে এর থেকে কষ্ট আর কি হতে পারে? তুমি আমাকে কেউ কষ্ট দিক এটা চাও না, অথচ আমার জীবনটা শেষ করে দিতে এতটুকু ভাবলে না তুমি, এতটুকু পিছুপা হলে না, এতটুকু বাদলো না তোমার? তোমাকে এত ভালোবেসেছি, ভালোবাসার এই পরিণাম দিলে? এই তোমার আমার প্রতি ভালোবাসা? পুলিশকে বললাম, ওকে নিয়ে যান, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যান। ওই অমানুষটাকে আমি আর নিতে পারছি না। পুলিশ সন্ন্যাসীকে বলল, চল, এবার গারদে ঢুকলে বুঝতে পারবি কষ্ট কাকে বলে। আমি বললাম, তন্ময় যতটা কষ্ট পেয়েছে, যতটা কষ্ট ও তন্ময়কে দিয়েছে, ওর দ্বিগুণ কষ্ট জানি ও পায়। ও মারা যাওয়ার সময় যতটা কষ্ট পেয়েছে, ছটপট করেছে, ওর থেকে দ্বিগুণ কষ্ট যেন ও পায়। ওর কঠিন সাজা হওয়া দরকার, সারা জীবন যাতে দগ্ধে দগ্ধে শেষ হয়। আমি যতদিন বাঁচবো ততদিন ওর যন্ত্রণা কামনা করব। পুলিশ ওকে নিয়ে যায়। আমি বাড়ি চলে আসি। পরের দিন জানতে পারি ও মানসিক দিক থেকে অসুস্থ। ওর মা খুব কষ্ট পেয়েছে। ও ছোট থেকেই এটা দেখে দেখে বড় হয়েছে।
ওর বাবা ওর মাকে খুব অত্যাচার করত, খুব মারতো। ও এটা দেখে দেখে ওর ব্রেনের উপরে চাপ পড়ে, সেই থেকেই ও অসুস্থ।